ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি আপনাদের লাভ স্টোরির সবচেয়ে বড় বাধা কোনো বাইরের ভিলেন না হয়ে আপনার নিজের বাবা হয়, তাহলে কি হবে? চিন্তা করবেন না, এটি কোনো রক্তাক্ত ক্রাইম থ্রিলার নয়, বরং 2026 সালের একটি ব্লকবাস্টার কমেডি যা আপনাকে হাসাবে এবং কাঁদাবে। এটি আনন্দ রাজ ওরফে হ্যাপির গল্প, যার নাম হ্যাপি হলেও নিজের জীবনে কোনো শান্তি নেই। গ্রামের সবাই হ্যাপিকে নিয়ে ঠাট্টা তামাশা করে, কারণ তার বাবার অদ্ভুত এবং লজ্জাজনক আচরণ তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই প্রতিদিনের অপমান থেকে ক্লান্ত হয়ে আমাদের নায়ক নিজের পরিচয় লুকাতে শহরে চলে যায়। সেখানে একটি কর্পোরেট চাকরি করার সময় কাব্বা নামের এক সুন্দরী মেয়ে তার জীবনে প্রবেশ করে। তারা একে অপরের প্রেমে পড়ে যায়। সব কিছু যেন একদম নিখুঁত রূপকথার মতো মনে হচ্ছিল। কিন্তু আসল ঝড় আর বিশৃঙ্খলা শুরু হয় তখন, যখন দুই পরিবারের পুনর্মিলনের কথা আসে। একদিকে কাব্বার বাবা, যিনি একজন আল্ট্রা মডার্ন হাই ক্লাস এনআরআই প্রবাসী, আর অন্যদিকে হ্যাপির বাবা, যিনি একজন গ্রামের সাধারণ আঙ্কেল। সম্পূর্ণ ভিন্ন দুটি জগতের এই দুই বেয়াই যখন একে অপরের মুখোমুখি হয়, তখন এমন এক কালচারাল ক্ল্যাশ এবং কমেডি তৈরি হয় যা স্ক্রিনে দেখতেও যেমন মজা লাগবে, তেমনি আপনাদের কানে শুনতেও দারুণ উপভোগ্য হবে। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা হ্যাপিকে দেখি যে গ্রামের একটি মেয়েকে প্রপোজ করতে এসেছে। বেশ কিছুদিন ধরেই মেয়েটির ওপর তার ক্রাশ ছিল, মেয়েটিও তাকে পছন্দ করত। তাই আজ হ্যাপি অবশেষে মন শক্ত করে তাকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হায়, মেয়েটি তাকে রিজেক্ট করে দেয়। এর কারণ হিসেবে মেয়েটি বলে, তোমার মধ্যে কোনো খুঁত নেই, তুমি হ্যান্ডসাম, সব কিছুই পারফেক্ট, কিন্তু তুমি তো তোমার বাবার কাণ্ড কারখানা জানো। পুরো গ্রাম তাকে একটা বোকা বলে ডাকে, আর তুমি তার ছেলে বলে তোমাকে ডাকা হয় স্টুপিড জুনিয়র। তাই এক কাজ করো, অন্য কোনো মেয়ে তোমার গার্লফ্রেন্ড হবে, আমি নই। কারণ যদি আমি রাজি হই, তবে এটি সারা জীবনের জন্য একটি মানসিক যন্ত্রণায় পরিণত হবে। আমি যেখানেই যাব মানুষ বলবে, ওই দেখো, ওই পাগলের বউ যাচ্ছে। বোকাশুকার পুত্রবধূ এসে গেছে। তাই যা হওয়ার হয়ে গেছে, আমাদের এই সম্পর্ক এখানেই শেষ করা উচিত। এই কথা শুনে বেচারা হ্যাপি কান্নায় ভেঙে পড়ে এবং বলে, বাবা, তুমি কেন আমার জীবনটা এভাবে বরবাদ করে দিলে? তো চলুন এবার যাওয়া যাক হ্যাপির বাবার কাছে, যার নাম প্রসাদ। এক ব্যক্তি গ্রামে আসে একটি চিঠি ডেলিভারি করতে, যার উপরে নাম লেখা ছিল ফুল বা বোকা। সে গ্রামবাসীদের জিজ্ঞেস করে, এই বোকার বাড়িটি কোথায়? তারা সবাই প্রসাদের বাড়ির দিকে ইশারা করে। যখন প্রসাদ চিঠিটি দেখে, সে তার মধ্যে কিছু কুৎসিত ড্রয়িং দেখতে পায়, যা তাকে উপহাস করে আঁকা হয়েছে এবং তার উপরে ফুল শব্দটি লেখা রয়েছে। প্রসাদ বুঝতে পারে এটি নিশ্চয়ই স্কুলের বাচ্চাদের কাজ, কারণ প্রসাদ একজন শিক্ষক এবং বাচ্চাদের ভুলের জন্য তিনি সবসময় তাদের বকুনি দেন, এমনকি মারধরও করেন। সেই কারণেই সব বাচ্চারা প্রসাদকে ঘৃণা করে এবং তাকে ফুলিশ স্যার বলে ডাকে। যে ছাত্রটি প্রসাদকে এই ড্রয়িংটি পাঠিয়েছিল, প্রসাদ তাকে ধরে আচ্ছা করে পিটুনি দেয়। বাইরে থেকে প্রসাদকে রাগী মনে হলেও ভেতর থেকে সে কিন্তু অত্যন্ত দয়ালু একজন মানুষ। হ্যাঁ, সে তার সন্তানকে ভীষণ ভালোবাসে। আর ঠিক একই জিনিস ঘটেছিল। ছেলের জন্মের দিন সে এতটাই খুশি হয়েছিল যে আমি আপনাদের তা ভাষায় বর্ণনা করে বোঝাতে পারবো না। সে তার ছেলের নাম রেখেছিল হ্যাপি। সে হ্যাপির জন্য সব কিছু করে, হ্যাপির যাতে কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখে। কিন্তু তার কাজ করার ধরনটা একটু সেকেলে এবং গেঁয়ো প্রকৃতির। যখন হ্যাপি স্কুলে যাওয়া শুরু করলো, মানুষ তাকে বোকার ছেলে বলে ডাকতে লাগলো। স্কুলে হ্যাপি একটি মেয়ের প্রেমে পড়েছিল যে তার জন্মদিনে একটি বড় ডেইরি মিল্ক ক্যান উপহার চেয়েছিল। কিন্তু প্রসাদ হ্যাপিকে ছোট ছোট চকোলেট দিয়ে বলেছিল, এগুলো পুরো ক্লাসের মধ্যে বিলি করে দাও। একটা ডেইরি মিল্ক ক্যান দিয়ে তুমি কি করবে? সেই কারণেই মেয়েটি তার সাথে বন্ধুত্ব ভেঙে দেয়, যেখানে হ্যাপি একটু আশার আলো দেখেছিল। এই ধরনের আচরণের কারণেই মেয়েরা হ্যাপির থেকে দূরে থাকে। তার বন্ধুরা বলতো, ওর বাবা একটা আস্ত পাগল, ওর সাথে কে থাকবে? হ্যাপি যখন আরেকটু বড় হয় এবং একটি ভালো ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়, প্রসাদ সরাসরি তা প্রত্যাখ্যান করে বলে, আমাদের পরিবার সবসময় চাকরি করে এসেছে, আমরা কখনো ব্যবসা করিনি, এতে বড় ঝুঁকি আছে। তাই ব্যবসার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, পড়াশোনা করো এবং একটি চাকরি জোগাড় করো। এখানেই হ্যাপি চরম হতাশায় ভেঙে পড়ে। বেচারা এমনিতেই তার বাবার কাজকর্মের ওপর বিরক্ত ছিল। তার বাবার কারণেই সে কোনো গার্লফ্রেন্ড পায়নি, আবার কোনো ব্যবসাও শুরু করতে পারেনি। সে যা কিছু করতে চেয়েও করতে পারেনি, তার সব কিছুর পেছনেই ছিল তার বাবা। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেয়, এক কাজ কর বন্ধু, তুই শহরে চলে যা, এই গ্রাম ছেড়ে দে, কোনো কোম্পানিতে অ্যাপ্লাই কর। যদি চাকরি পেয়ে যাস, তবে শহরের কাউকে বলিস না যে গ্রামের মানুষ তোর বাবাকে এই নামে খেপায়। আর তারপর কিছুদিন অপেক্ষা কর, সেখানে থাকার সব টেনশন ভুলে যা, ওখানেই একটা মেয়ে পেয়ে যাবি এবং জীবনটা সেট হয়ে যাবে। হ্যাপিরও এই আইডিয়াটা পছন্দ হয়। সে চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং ঠিক তার পরের দিনই সে একটি চিঠি পায়। ভাগ্যক্রমে
সে চাকরিটা পেয়ে গেছে। এটি দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। হ্যাপি আজ সত্যি সত্যি খুব খুশি হয় এবং ভাবে, যাক, এত বছরের অপমানের পর অন্তত আজকে চাকরি পাওয়ার একটা ভালো খবর শুনতে পেলাম। প্রসাদ এবং হ্যাপির মা 1 বছরের প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে তার হাতে তুলে দেয় এবং বলে, বাবা, নিজের খেয়াল রাখিস, তুই শহরে যাচ্ছিস। কারণ গ্রামের বাবা মায়েরা এমনই হন বন্ধুরা, তারা সবসময় দুশ্চিন্তা করেন যে তাদের সন্তান শহরে গিয়ে কিভাবে একা থাকবে। সেই কারণেই একজন বাবা মা হিসেবে যা করা সম্ভব তারা তার সর্বোচ্চটা করেন। কোনো মতে হ্যাপি শহরে এসে পৌঁছায়, যেখানে সে একদম একা, কিন্তু তার সাথে রয়েছে বিশাল 50টি ব্যাগ। অফিসের সহকর্মী বাসু তাকে রিসিভ করতে আসে। সে এতগুলো ব্যাগ দেখে অবাক হয়ে যায় এবং ভাবে সে আসলে কোথায় যাচ্ছে। এর পরের দিন সে অফিসে জয়েন করে। প্রথম দিনই তার দেখা হয় তার বস কাব্যার সাথে। তাকে দেখেই হ্যাপির মনে হয় সে যেন তার স্বপ্নের রাজকন্যাকে পেয়ে গেছে। সে তার প্রেমে মগ্ন হয়ে যায় এবং প্রতিজ্ঞা করে যেভাবেই হোক তাকে নিজের করে নেবে। একদিন কাব্যা হ্যাপিকে একটি প্রেজেন্টেশন দিতে বলে। তাকে ইমপ্রেস করার জন্য হ্যাপি এমন একটি প্রেজেন্টেশন দেয় যা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। আর কাব্যা তো আগে থেকেই ইমপ্রেসড ছিল। হ্যাপি এই সুযোগ হাতছাড়া করে না। সে সারাদিন কাব্যার পেছনে পেছনে ঘুরে এবং তাকে পটানোর চেষ্টা করতে থাকে। সে আশা করে কোনোভাবে যেন এই একতরফা ভালোবাসাকে পূর্ণতা দেওয়া যায়। এটাই তার একমাত্র ইচ্ছা ছিল। পরের দৃশ্যে কাব্যা তার সমস্ত কর্মচারীদের জিজ্ঞেস করে কে তার সাথে লাঞ্চে যাচ্ছে। হ্যাপি এই সুযোগেরই অপেক্ষায় ছিল এবং সে সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই রেস্টুরেন্টে পৌঁছায়। হ্যাপির স্নায়ু তখন টানটান হয়ে ওঠে। সে ভাবে, আমাকে যদি বিল দিতে হয় তবে আমার 2 মাসের বেতন শেষ হয়ে যাবে। কাব্যা অত্যন্ত সুস্বাদু সব খাবারের অর্ডার দেয়। প্রতিটি অর্ডারের সাথে হ্যাপির বুক দুরু দুরু করে কাঁপতে থাকে এবং সে ভাবে, ওরে বাবা, এত দাম, এত দাম। কিন্তু কাব্যা বলে, চিন্তা করো না, বিলটা আমিই দেব। এই কথা শুনে হ্যাপির জান যেন পানি হয়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, যাক, আজকের মতো অন্তত বেঁচে গেলাম। সে মন ভরে ফ্রিতে খাবার উপভোগ করে। কাব্যারও হ্যাপির হাবভাব বেশ ভালো লাগে এবং সে তাকে ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সেটি দেখে হ্যাপি খুশিতে লাফিয়ে ওঠে এবং ভাবে, এখন তো কাব্যাও আমার প্রেমে পড়ে গেছে। এটি আর একতরফা নয়, এটিই আসল ভালোবাসা। কাব্যা সত্যিই তাকে পছন্দ করে নাকি এটি শুধু বন্ধুত্ব তা নিশ্চিত হওয়ার জন্য হ্যাপি নিজেকে প্রমাণ করতে কঠোর পরিশ্রম শুরু করে। সে কাব্যার সাথে সময় কাটানো বেশ উপভোগ করতে থাকে। পরের দৃশ্যে কাব্যার জন্মদিন দেখায়। সে হ্যাপিকে সহজভাবে বলেছিল তার বাবা মাকে সাথে নিয়ে আসতে। আমি তাদের সাথে দেখা করতে চাই। কিন্তু হ্যাপি এখন চিন্তায় পড়ে যায় এবং ভাবে, বাবা যদি এখানে আসে এবং তার গেঁয়ো কাণ্ড কারখানা শুরু করে তবে আমার গল্প ওখানেই শেষ। তাই সে নিজেকে সামলানোর জন্য একাই পার্টিতে চলে যায়। সেখানে সে কাব্যার বাবাকে দেখে, যিনি অসম্ভব ধনী, তার অফুরন্ত টাকা পয়সা এবং অত্যন্ত আধুনিক জীবনধারা। কাব্যা তার বাবার সামনে হ্যাপির প্রশংসাও করে এবং বলে, এ আমার খুব ভালো একজন বন্ধু। হ্যাপি খুশি হয়েছিল, কিন্তু একই সাথে সে খুব লজ্জাবোধ করছিল, কারণ সে কাব্যার জন্মদিনের জন্য যে গিফট এনেছিল তার তুলনায় বাকিদের গিফটের দাম ছিল তার সাধ্যের বাইরে। বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, এটি কাব্যার জন্মদিন ছিল, তাই সবাই দামি দামি গিফট এনেছিল, কিন্তু বেচারা হ্যাপি এনেছিল একটি ছোট্ট উপহার। তবুও সে সেটি কাব্যাকে দেয়। কাব্যা গিফটটি খুলে দেখার সাথে সাথেই খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ হ্যাপি তার মায়ের একটি নূপুর এনেছিল, একেই বলে সেরা উপহার। হ্যাপি সবসময় ভাবত সে তার ভবিষ্যতের স্ত্রীকে এই নূপুরটি দেবে, যা সে আজ কাব্যাকে দিয়ে দিল। কাব্যা এতে আরও বেশি ইমপ্রেসড হয়ে যায়, যা দেখে হ্যাপি ভীষণ খুশি হয়। কিছুক্ষণ পর আমরা দেখি কাব্যার বাবা তার বিয়ে নিয়ে বেশ চিন্তিত এবং তার জন্য একজন ভালো পাত্র খুঁজছেন। কিন্তু কাব্যা হ্যাপিকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে হ্যাপির কাছে আসে এবং সরাসরি তাকে প্রপোজ করে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তাই প্লিজ তোমার বাবা মাকে এখানে ডাকো। আমি আমার বাবা মায়ের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে চাই। একদিকে হ্যাপি খুশি ছিল যে কাব্যা বিয়ের জন্য রাজি হয়েছে, কিন্তু অন্যদিকে সে চিন্তিত ছিল যে তার বাবার অদ্ভুত আচরণ দেখে কাব্যা, তার বাবা অথবা তাদের পরিবার এই সম্পর্ক ভেঙে দেবে। আমার বাবা মা অত্যন্ত দেশি, আর এরা কিভাবে এত মডার্ন হতে পারে ভাই? এই কথা ভাবতে ভাবতেই বেশ কিছুদিন কেটে যায়। কাব্যা যখনই হ্যাপির বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে, হ্যাপি তখনই টপিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। কাব্যা রেগে যায় এবং বলে, তুমি সবসময় কথা ঘুরিয়ে দাও, অন্তত তাদের একটা ফটো তো আমাকে দেখাও। হ্যাপি বলে, তাদের সাথে দেখা না করাই ভালো, কারণ তারা গ্রামের মানুষ, তাদের চিন্তা ভাবনাও তেমনই, তোমার তাদের ধরন পছন্দ হবে না। কিন্তু কাব্যা বলে, এমন কোনো ব্যাপার নয়, অন্তত একবার একটি ফটো পাঠাও, আমি তাদের দেখতে চাই। সুতরাং হ্যাপি যখন তার বাবা মায়ের একটি ছবি পাঠায়, কাব্যা সেটি দেখে বলে, ধুর, তুমি যা তা বলছো, দেখো ওদের কত মিষ্টি লাগছে, ওদের তাড়াতাড়ি ডেকে পাঠাও, আমি এখানে সব ব্যবস্থা করছি। কাব্যা তার বাবাকেও হ্যাপির বাবা মায়ের ছবি দেখায়। তার বাবারও তাদের বেশ ভালো এবং অমায়িক মনে হয়, তাই তিনি কাব্যাকে বলেন, ওদের আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাও, আমরা এখানেই বিয়ের বিষয়ে আলোচনা করব। হ্যাপি তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভেবেছিল কাজ হয়ে গেছে, কিন্তু এই মানুষগুলো তো দেখা করার জন্য একেবারেই প্রস্তুত। তাই হ্যাপি অত্যন্ত আনন্দের সাথে নিজের গ্রামে ফিরে যায় তার বাবা মাকে নিয়ে আসার জন্য।
সে তাদের কাব্যার ব্যাপারে সব কিছু খুলে বলে যে সে অফিসে একটি মেয়েকে ভালোবেসে ফেলেছে এবং সে তোমাদের সাথে দেখা করতে চায় বাবা মা। প্রসাদ রেগে গিয়ে বলে, তোর আমাদের গ্রামের মেয়েদের পছন্দ হয় না আর তুই শহরের মেয়ের পেছনে ছুটছিস। সে হ্যাপিকে বকুনি দেয়, কিন্তু সে তো একজন বাবা। অবশেষে হ্যাপির খুশির জন্য সে রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে বাবা, আমরা অবশ্যই যাব। সেদিন কাব্যার বাবা মায়ের বিবাহবার্ষিকী ছিল। আজই কাব্যা এবং হ্যাপির বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। সমস্ত অতিথি চলে এসেছে, সমস্ত বিজনেস পার্টনার, মডার্ন মানুষজন উপস্থিত, কিন্তু গ্রামের কেউ সেখানে নেই। হ্যাপি তার বাবা মায়ের আসার জন্য অপেক্ষা করছিল এবং তারপর তার বাবা মা এসে পৌঁছায়। কিন্তু তারা একা আসেনি, তারা সাথে করে পুরো পাড়া প্রতিবেশীকে নিয়ে এসেছে, কারণ গ্রামে সাধারণত এভাবেই বিয়ের কথা বলতে দল বেঁধে যাওয়া হয়। মেয়ের বাড়ির লোকের জন্য তারা উপহার এবং সুস্বাদু খাবার নিয়ে এসেছে। হ্যাপি রেগে যায় এবং ভাবে, আজ তো বিয়ে নয় যে পুরো গ্রামকে তুলে নিয়ে এসেছে, আজ তো কেবল ঘোষণা দেওয়ার দিন ছিল। যাই হোক, ঘোষণার সময় আসে। প্রসাদকে স্টেজে ডাকা হয়। প্রসাদ তার সেই গেঁয়ো স্টাইলে বোঝাতে শুরু করে যে তার ছেলে কত চমৎকার একজন মানুষ, সে চাষবাস করে, বাবা মায়ের খুব যত্ন নেয় ইত্যাদি। উপস্থিত মানুষজন তা শুনে হাসাহাসি শুরু করে এবং ভাবে, এই লোকটা কি জনসমক্ষে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। প্রসাদ অবশ্য এসব কিছু গায়ে মাখে না, কিন্তু এরপর অসাবধানতাবশত প্রসাদ এক ভদ্রলোকের জুতোর ওপর কোল্ড ড্রিঙ্কস ফেলে দেয়। আর আপনাদের তো আগেই বলেছি, প্রসাদ মনে প্রাণে খুবই ভালো একজন মানুষ, তাই সে দুঃখ প্রকাশ করে এবং নিজের গায়ের কাপড় দিয়ে সেই ভদ্রলোকের জুতো পরিষ্কার করতে শুরু করে দেয়। এখন পরিস্থিতিটা একটু অস্বস্তিকর হয়ে ওঠে বন্ধুরা, বিশেষ করে কাব্যা এবং তার বাবা মায়ের জন্য, কারণ বরের বাবা এভাবে সবার সামনে জুতো পরিষ্কার করছে। মানুষ কি ভাববে? কাব্যাও অবাক হয়ে ভাবে, এটি কেমন ধরনের আচরণ? হ্যাপিও রেগে যায় যে ঠিক যে ভয়টা সে পাচ্ছিল সেটাই ঘটেছে। তার বাবার এই আচরণে কাব্যা এবং তার বাবা মা সবার সামনে অত্যন্ত লজ্জিত বোধ করে। কিন্তু হ্যাপির একই সাথে ওই অতিথিদের ওপরেও রাগ হচ্ছিল যে তারা কেমন ধরনের মানুষ। মানে কেউ যদি মডার্ন না হয় তার মানে এই নয় যে তাকে নিয়ে উপহাস করতে হবে। আর আজ প্রথমবারের মতো সে তার বাবার জন্য সবার ওপরে খুব রাগ অনুভব করছিল। সেই কারণেই সে প্রচুর মদ পান করে। কাব্যা যখন তাকে গিয়ে বলে তার বাবাকে এসব করতে বারণ করতে, তখন হ্যাপি মদের ঘোরে উল্টো কাব্যাকেই বকাঝকা করে। কাব্যার বাবা মা এতে চরম অপমানিত বোধ করেন। তারা মনে করেন তাদের স্ট্যান্ডার্ডের সাথে মেলে না এমন কারো সাথে তাদের সম্পর্ক গড়া উচিত নয়। তাই কাব্যা হ্যাপির কাছে আসে এবং বলে, এই বিয়ে হতে পারে না। আমার বাবা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আমার বাবার ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবো না, তাই আমাকে ক্ষমা করো। এই কথা শুনে হ্যাপি রেগে আগুন হয়ে যায় এবং বলে, প্রতিবার একই নাটক হয়, সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু শেষ মুহূর্তে আমার বাবার কারণে সম্পর্কটা ভেঙে যায়। সে কাব্যাকেও বকা দেয় এবং দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। হ্যাপি একাই রাগে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসে এবং বলে, তুমি কি কোনোদিন আমাকে শান্তিতে বাঁচতে দেবে না বাবা? এই কারণে সে তার বাবার উপরে সম্পূর্ণ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার সাথে কথাও বলে না। পরের দৃশ্যে দেখা যায় প্রসাদ এক বিলাসবহুল দামি গাড়ি নিয়ে কাব্যার বাড়িতে এসে পৌঁছায়, যেখানে বেশ কিছু উকিলও উপস্থিত ছিলেন। সেখানে পৌঁছানোর পর প্রসাদ কাব্যার বাবাকে বলে, দেখুন, আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো এটি দেখানো যে আমরা গরিব নই। আমরা আপনার কোম্পানির ব্যাপারে সব তথ্য নিয়েছি। আমরা চাইলে এখনই আপনার কোম্পানি কিনে নিতে পারি। বুঝতে পেরেছেন বন্ধুরা? প্রসাদদের পূর্বপুরুষদের কোটি কোটি টাকার জমি ছিল। প্রসাদ তবুও মাটির মানুষ হয়ে থেকেছে। সে কাব্যার বাবা মাকে এটাই বোঝাতে এসেছিল যে আমরা গরিব বা গেঁয়ো বলেই আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দেওয়া ঠিক নয়। আমাদের কাছেও প্রচুর টাকা আছে, কিন্তু আমরা আমাদের ধরন পরিবর্তন করি না। সময়ের সাথে বদলে যাওয়া আমাদের স্বভাব নয়, তাই সব কিছু ভুলে যান এবং বিয়ের সম্পর্কটা এগিয়ে নিয়ে চলুন। কিন্তু কাব্যার বাবা বলেন, এটি টাকার বিষয় নয়, এটি স্ট্যান্ডার্ডের বিষয়। আপনি একজন গেঁয়ো মানুষ, আপনার আর আমাদের কোনো মিল নেই, তাই এখান থেকে চলে যান। এই কথা শুনে প্রসাদের খুব খারাপ লাগে এবং সে অত্যন্ত দুঃখভরা মন নিয়ে সেখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনা হ্যাপি এবং কাব্যার সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। এখন সম্পর্কটা জোড়া লাগার বদলে একেবারে ভেঙে যাওয়ার মুখে এসে দাঁড়ায়। প্রসাদ জানো তো হ্যাপির মন খারাপ থাকবে, তাই সে হ্যাপির মাকে শহরে পাঠিয়ে দেয় তার সাথে থাকার জন্য, যাতে সে একা বোধ না করে। শহরে আসার পর হ্যাপি তার মাকে সব জায়গায় ঘুরিয়ে দেখায়। মা শহরটা খুব উপভোগ করেন। মল, বিউটি পার্লার এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, সব কিছুই হ্যাপি তার মায়ের জন্য করে। হ্যাপি কাব্যার জন্য ভেতরে ভেতরে দুঃখী হলেও তার মা কিন্তু দারুণ মজা পান। একদিন হ্যাপির মায়ের সাথে কাব্যার দেখা হয়। দেখা মাত্রই মা তাকে চিনে ফেলেন। তাদের মধ্যে অল্প কিছু কথাবার্তা হয়। কাব্যা তাকে জানায় যে তার এক বন্ধুর জন্মদিন এবং তারা একটি সারপ্রাইজ পার্টি দিতে চায়, কিন্তু তারা কাব্যার বাড়িতে করতে পারবে না, কারণ তার বাবা খুব চিল্লাচিল্লি করবেন। তাই তাদের অন্য একটি জায়গার প্রয়োজন ছিল। হ্যাপির মা সাথে সাথে বলেন, হ্যাঁ,
তুমি আমাদের বাড়িতে এসো এবং ওখানেই পার্টিটা করো। কাব্যা তো ভীষণ খুশি। সুতরাং সব বন্ধুরা হ্যাপির বাড়িতে আসে এবং উদ্দাম পার্টি শুরু করে। হ্যাপির মাও পার্টির মুডে একটু মদ পান করে ফেলেন। মদের ঘরে তিনিও পার্টির আনন্দ উপভোগ করতে থাকেন। হ্যাপি যখন বাড়ি ফিরে আসে সে দেখে পুরো ঘর অগোছালো হয়ে পড়ে আছে। সে অত্যন্ত বিরক্ত হয় যে তার মা এখানে তার মানসিক চাপ কমাতে আসেনি, বরং চাপ আরও বাড়িয়ে দিতে এসেছে। তাই পরের দিনই সে মায়ের ট্রেনের টিকিট বুক করে তাকে গ্রামে ফেরত পাঠিয়ে দেয় এবং বলে, যাও মা, দয়া করে তুমি গ্রামেই থাকো। এরপর হ্যাপি অফিসে ফিরে আসে, যেখানে কাব্যার সাথে তার আবার দেখা হয়। তারা একই অফিসে কাজ করে, তাই দেখা হওয়াটা তো স্বাভাবিক ছিল। কাব্যা এখনো হ্যাপিকে ভালোবাসে, কিন্তু বাবার কারণে সে নিজেকে আটকে রেখেছে। তবে তাদের ভালোবাসাকে শেষ একটা সুযোগ দেওয়ার জন্য সে হ্যাপিকে বলে তার বাবার সাথে একবার কথা বলতে। হয়তো তিনি এবার রাজি হয়ে যাবেন। তাই হ্যাপি একটু ভয় পেয়ে কাব্যার বাবার কাছে যায়। তাকে দেখেই কাব্যার বাবা রেগে গিয়ে জিজ্ঞেস করেন, তুমি এখানে কি করছো? হ্যাপি বুঝিয়ে বলে, কাব্যা আর আমি একে অপরকে খুব ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না, তাই প্লিজ আমাদের এই সম্পর্কটা মেনে নিন। এই কথা শুনে কাব্যার বাবা রেগে আগুন হয়ে যান। তবুও তিনি বলেন, ঠিক আছে, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমার বাবাকে বলো এখানে এসে আমার কাছে ক্ষমা চাইতে, টাকা দেখিয়ে আমাকে অপমান করার চেষ্টা করার জন্য। আমি কেবল স্ট্যান্ডার্ডের কথাই তো বলেছিলাম। তিনি টাকা গোনা শুরু করেন। এই কথা শুনে হ্যাপি টেনশনে পড়ে যায়, কারণ সে জানে তার বাবা জীবনে কারো কাছে ক্ষমা চায়নি। তবুও সে সাহস সঞ্চয় করে তার বাবার কাছে যায় এবং বিয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে। প্রসাদ বলে, ঠিক আছে, তুই যদি বিয়ে করতে চাস আমি রাজি, কিন্তু আমারও একটি শর্ত আছে। কাব্যার বাবাকেও আমার কাছে ক্ষমা চাইতে হবে। আখিরকার সে ইন্ডিয়ানদের ব্যাপারে কি ভাবে, সে কাউকে এভাবে অপমান করতে পারে না। সে যদি ক্ষমা চায় তবেই এই বিয়ে হবে, অন্যথায় এটি বাতিল বলে গণ্য করো। এই কথা শুনে হ্যাপির সমস্ত খুশি উবে যায়। সে ভাবে যে সব শেষ, দুজনেই একই শর্ত দিয়ে বসে আছে। এখন এই বিয়ে আর কোনোদিন সম্ভব নয়। তো বন্ধুরা, কাব্যা আর হ্যাপি মিলে তাদের বাবাদের এক করার জন্য একটি প্ল্যান করে। হয়তো সামনাসামনি দেখা হলে তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেবে। হ্যাপি তার বাবাকে বলে যে কাব্যার বাবা গ্রামে এসে তার কাছে ক্ষমা চাইবেন, আর কাব্যা তার বাবাকে বলে যে প্রসাদ আঙ্কেল তাদের গ্রামে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে গিয়ে ক্ষমা চাইলে তার বাবার গ্রামের দিকে যেতে কোনো আপত্তি থাকবে না। কাব্যার বাবা সপরিবারে হ্যাপির গ্রামে চলে আসেন। প্রসাদ তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এবং প্রশংসা করে যে তারা কত ভালো মানুষ যে এত দূর ক্ষমা চাইতে এসেছেন। এদিকে কাব্যার বাবা ভাবছিলেন যে এই মানুষগুলো তো কত ভালো, এরা শুধু ক্ষমা চাওয়ার কথাই ভাবছে না, আমাদের এত সুন্দর আপ্যায়নও করছে। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও তাদের কেউই একে অপরের কাছে ক্ষমা চায় না। কাব্যা আর হ্যাপি চেষ্টা করছিল কিভাবে দুজনের মুখ থেকে ক্ষমার কথা বের করা যায়, যাতে ঝামেলাটা মেটে। কিন্তু তেমনটা কিছুই হয় না। তবে তাদের এই ইঁদুর বিড়াল খেলাটা বেশ মজাদার ছিল। বন্ধুরা, আপনারা মুভিটা দেখলে সত্যিই খুব মজা পাবেন। এই ধরনের কমেডি মুখে বলে বোঝানো যায় না, স্ক্রিনে দেখার মজাই আলাদা। যাই হোক, কিছুদিন পর তাদের দুজনেরই মনে হতে শুরু করে যে হয়তো অপরজন ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছে, এখন আর কেউ ক্ষমা চাইবে না। তখনই হঠাৎ এক রাতে কাব্যার ছোট বোন অসুস্থ হয়ে পড়ে। হয়তো ফুড পয়জনিং বা এমন কিছু হয়েছিল, সে বমি করতে থাকে। কাব্যার পুরো পরিবার সাথে সাথে চিন্তায় পড়ে যায় যে এটি কেমন গ্রাম, এই মাঝরাতে এখানে কোনো ডাক্তার পর্যন্ত নেই, আমার মেয়ের যদি কিছু হয়ে যায়। কিন্তু হ্যাপি এবং তার পরিবার মেয়েটির দায়িত্ব নেয়। তারা আশ্বস্ত করে যে মেয়েটির কিছুই হবে না। ডাক্তার পাওয়া কঠিন ছিল, কিন্তু পুরো পরিবার মিলে ঘন্টার পর ঘন্টা মেয়েটির সেবা যত্ন করে এবং একসময় মেয়েটি সুস্থ হয়ে ওঠে। এটি দেখে কাব্যা এবং তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে যে মেয়েটি বেঁচে গেছে। হ্যাপি তখন কাব্যার বাবাকে বলে, এটি আমার গ্রাম, আর আমাদের ইন্ডিয়ানদের কাছে ওষুধই সব রোগের একমাত্র সমাধান নয়। পরিবারের একসাথে থাকা, একে অপরের যত্ন নেওয়া এবং ভালোবাসা, এগুলো অনেক বড় ভূমিকা রাখে। এই কথা শুনে কাব্যার বাবার মনে এক গভীর রেখাপাত করে এবং তিনি বুঝতে পারেন হ্যাপি একদম ঠিক কথা বলেছে। পরের দিন সকালে প্রসাদ পুকুরের ঘাটে বসেছিল, যেখানে কাব্যার বাবাও আসেন। প্রসাদ তাকে জিজ্ঞেস করে, আপনি এত ধনী কিভাবে হলেন? কাব্যার বাবা বুঝিয়ে বলেন, আমি পড়াশোনা করেছি, কঠোর পরিশ্রম করেছি, ব্যবসা শুরু করেছি এবং আজ আমি এমন এক অবস্থানে এসেছি যেখানে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আপনার কাছে এত টাকা কিভাবে এলো? প্রসাদ উত্তর দেয়, আমাদের পরিবারের অনেক টাকা পয়সা ছিল, কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা সব জমি জমা কেড়ে নিয়েছিল। আমার বাবা ছিলেন পঙ্গু, সেই কারণে বেচারা মানুষেরা কিছুই করতে পারেননি। আর যখন আমার জন্ম হয়েছিল, তারা আমার মধ্যে এক আশার আলো দেখেছিলেন যে হয়তো এবার তাদের জীবনের দুঃখ ঘুচবে। তারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, আমার জন্য সবকিছু করতেন। তাই আমি মন দিয়ে পড়াশোনা করে যোগ্য হয়েছি এবং আইনি লড়াই করে আমাদের সমস্ত জমি জমা ফেরত এনেছি। আমার বাবার শেষ দিনগুলোতে আমি তাকে নিজের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতাম, কারণ আমরা ইন্ডিয়ান, তাই না? ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম কি জিনিস তা আমরা জানি না। আমরা শুধু জানি বাবা মাই আমাদের সব, তাদের সেবা করেই আমরা স্বর্গের সন্ধান পেতে পারি। এই শিক্ষাটা আমাদের মনে গভীরভাবে গেঁথে আছে। প্রসাদের এই মহান চিন্তাভাবনা কাব্যার বাবার মন ছুঁয়ে যায়। এরপর কাব্যার বাবা তার পরিবারের কাছে এসে বলেন যে হ্যাপি এবং তার পরিবার অত্যন্ত চমৎকার মানুষ। প্রসাদ কঠোর পরিশ্রমের মাধ্যমেই সবকিছু অর্জন করেছে, তাদের সবকিছুই খুব সুন্দর, কিন্তু তারা বড্ড একগুঁয়ে। তারা আমাদের এখানে ক্ষমা চাওয়ার জন্য ডেকে এনেছে, অথচ এখনো নিজেরা ক্ষমা চায়নি। তাই চলুন আমরা চলে যাই, এখানে আর থাকা ঠিক হবে না।
এই কথা শুনে কাব্বা খুব দুঃখ পায় এবং ভাবে এটি ভুল হচ্ছে। যে কাজটা প্রায় হয়েই গিয়েছিল তা আবার ভেস্তে যেতে বসেছে। ওদিকে প্রসাদও একই কথা ভাবছিল, এই মানুষগুলো কত একগুঁয়ে। আমরা ওদের এখানে এনে এত খাতির যত্ন করলাম, তাও এরা ক্ষমা চাইছে না। একবার ভেবে দেখুন, কাব্বার পরিবার চলে যেতে শুরু করে। কাব্বা এবং হ্যাপি দুজনেই খুব ভেঙে পড়ে এবং ভাবে সব পরিশ্রমই জাস্ট জলে গেল। কিন্তু তখনই প্রসাদ তার একগুঁয়েমি ভেঙে কাব্বার বাবার সামনে হাত জোর করে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি যা করেছি তা ভুল ছিল, আমার এমনটা করা উচিত হয়নি। আমাদের সংস্কৃতি আমাদের শেখায় যে ক্ষমা চাইলে কেউ ছোট বা বড় হয়ে যায় না। সেই কারণেই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এবার দয়া করে এই দুটি বাচ্চার বিয়েটা দিয়ে দিন, এরা একে অপরকে খুব ভালোবাসে। এই কথা শুনে কাব্বার বাবা অত্যন্ত খুশি হন এবং বলেন, আমি তো এটাই চেয়েছিলাম। তিনিও বলেন, আপনাকে অসম্মান করার জন্য দয়া করে আমাকেও ক্ষমা করে দিন। তারা বিয়ের প্রস্তুতি শুরু করে দেয়। হ্যাপি এবং কাব্বা খুশিতে আত্মহারা যে অবশেষে তাদের পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু হ্যাপির মাথায় তখনও একটা বিষয় ঘুরছিল যে তার বাবা কেন প্রথমে ক্ষমা চাইল। তাই সে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে। প্রসাদ বলে, বাবা, আমি তোর জন্য ক্ষমা চেয়েছি যাতে তুই সুখী হতে পারিস, কারণ তুই খুব ভালো একজন ছেলে। আমার কারণেই তোকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, তাই আমি চাই না আমার জন্য তুই আর কোনো কষ্ট পাস। বন্ধুরা, এরপর আমাদের আগের দিনের একটি দৃশ্য দেখানো হয়। মুভির শুরুর সেই মেয়েটি যে হ্যাপির বাবাকে উপহাস করে হ্যাপিকে রিজেক্ট করেছিল, সে প্রসাদের কাছে এসে ক্ষমা চেয়ে বলে, আঙ্কেল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি খুব ভালো একজন মানুষ। আপনার জন্য হ্যাপির সাথে সম্পর্ক ভাঙা আমার একদমই উচিত হয়নি। আমি যাকে বিয়ে করেছি সে মোটেও ভালো মানুষ ছিল না এবং এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আমি চাই না হ্যাপি আবার দুঃখী হোক। সে কাব্যাকে খুব ভালোবাসে, ওদের বিয়েটা দিয়ে দিন। তখনই প্রসাদ বুঝতে পারে যে তার জ্ঞেয় আচরণের কারণে হ্যাপি কতটা কষ্ট পেয়েছে। কিন্তু হ্যাপি কখনো তার বাবাকে সরাসরি এই কষ্টের কথা বলেনি। সে বলেছিল ঠিকই, কিন্তু ভালোভাবে বলেনি। তাই প্রসাদ হ্যাপিকে বলে, তোর জীবন খুশিতে ভরিয়ে দেওয়ার জন্যই আমি তোর নাম হ্যাপি রেখেছিলাম। তাই আমি কিভাবে তোকে এখন দুঃখে দেখতে পারি? যা বাবা, আমার শুভকামনা সবসময় তোর সাথে আছে। হ্যাপি নিজের চোখের জল ধরে রাখতে পারে না। সে পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে এবং মনে করতে থাকে কিভাবে সে সবসময় সবকিছুর জন্য নিজের বাবাকে দোষারোপ করে এসেছে, অথচ তার বাবা তাকে কত ভালোবাসে আর তার কত যত্ন নেয়। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই তৈরি হয়ে নিন, বিয়ের দিন এসে গেছে। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কাব্বা এবং হ্যাপির বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারই খুব খুশি। কিন্তু বিয়ের পর এবার ইউএসএ যাওয়ার সময় চলে আসে। কাব্বার পরিবার ওখানেই সেটেলড এবং হ্যাপিকেও তাদের সাথে যেতে হবে। হ্যাপি যখন প্রথমবারের মতো বিমানে চড়ে তখন তার নিজের শৈশবের কথা মনে পড়তে থাকে। প্রসাদ একবার হ্যাপিকে দিল্লির একটি টিকিট দিয়ে বলেছিল, ঠিক আছে, ভবিষ্যতে কোনো একদিন তুই আমাদের তাজমহল দেখাতে নিয়ে যাস। হ্যাপি আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। বিমান যখন থামে সে কাব্বা এবং তার বাবাকে বলে যে বাবা নিজের সারা জীবন আমার খুশির জন্য উৎসর্গ করে দিল, এত অপমান সহ্য করলো, তাকে এভাবে একা ফেলে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কাব্বার বাবা যখন হ্যাপির হাতের দিল্লির টিকিটটি দেখেন তিনি স্তব্ধ হয়ে যান এবং কান্নায় ভেঙে পড়েন। ওদিকে প্রসাদ হ্যাপির চলে যাওয়ার পর বাড়ি ফিরে আসে। তার মনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে যে তার ছেলে চলে গেছে। সে প্রতি মুহূর্তে তার ছেলেকে মিস করতে থাকে। কিন্তু তখনই সেখানে হ্যাপি এসে হাজির হয় এবং তার সাথে আছেন কাব্বার বাবা। তিনি এসে প্রসাদের পায়ে পড়ে ক্ষমা চান। প্রসাদও অবাক হয়ে যায় যে কি হয়েছে। তখন আমাদের হ্যাপির শৈশবের একটি দৃশ্য দেখানো হয়। যখন হ্যাপির জোরাজুরিতে প্রসাদ তাকে তাজমহল দেখাতে নিয়ে যাচ্ছিল তখন সে দেখে এক টিসি ট্রেনের ভেতরে কাব্বার বাবা এবং তার স্ত্রীর ওপর খুব চিল্লাচিল্লি করছে। সেই সময় তাদের কাছে কোনো টাকা ছিল না এবং তারা একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছিলেন। কাব্বার বাবার নিজের টিকিট থাকলেও তার স্ত্রীর টিকিট ছিল না। সেই কারণেই তিনি ওয়াশরুমে লুকিয়েছিলেন। কিন্তু টিসি তাদের ধরে ফেলে এবং অপমান করে জিজ্ঞেস করে, টাকা না থাকলে কেন ট্রেনে চড়েছে? কাব্বার বাবা টিসির কাছে অনুনয় বিনয় করে বলেন, দয়া করে আমাকে যেতে দিন, আমার ইন্টারভিউ আছে, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন প্রসাদ তার নিজের টিকিটটি কাব্বার বাবার হাতে তুলে দিয়ে বলে, আপনি এই টিকিটটি নিয়ে আপনার স্ত্রীর সাথে ইন্টারভিউ দিতে যান, আমি আশা করি আপনি সফল হবেন। আর এভাবেই কাব্বার পরিবারের ধনী হওয়ার যাত্রা শুরু হয়েছিল। প্রসাদ নিজের টিকিটটি দিয়ে নিজের ট্রেন থেকে নেমে যায় আর অন্য টিকিটটি হ্যাপির হাতে দিয়ে বলে, বাবা, যেহেতু তোর মা এবার আসেনি তাই আমরা আজ যাব না। ভবিষ্যতে তুই যখন নিজে যোগ্য হবি তখন ফ্লাইটে করে তোর মাকে আর আমাকে তাজমহল দেখাতে নিয়ে যাস। এই পুরনো কথা মনে করে কাব্বার বাবা প্রসাদের পায়ে পড়ে ক্ষমা চান। প্রসাদও আপ্লুত হয়ে যায় যে তার একটি ছোট্ট সাহায্য একটি পরিবারের জীবন বদলে দিয়েছে। হ্যাপি এতদিন তার বাবাকে নিজের জীবনের একটি বোঝা এবং উপদ্রব মনে করত, কিন্তু আজ তার চোখে তার বাবা একজন আসল হিরো হয়ে উঠেছে। বন্ধুরা, সত্যিই কি সুন্দর একটি মুভি তৈরি করা হয়েছে। এটি আমাদের একটি চমৎকার মেসেজ দেয়, সবসময় অন্যকে সাহায্য করুন। যদি সম্ভব হয় কাউকে বাঁচাতে নিজের ক্ষতি করার দরকার নেই, সেটিও ভালো। তবে সবাই তো নিজের জীবনকে ভালোবাসে, কিন্তু আপনাদের উচিত সাধ্যমতো অন্যদের সাহায্য করা। আপনার কাছে যদি 10,000 টাকা থাকে তবে সেখান থেকে কাউকে 100 টাকা দিলে আপনার কোনো সমস্যা হবে না। আমি কি ঠিক বলছি? আপনারা সবাই বুদ্ধিমান। দেখা হবে পরের ভিডিওতে। নিজেদের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।